আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি। অতিথি অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি প্রখ্যাত চিত্রতারকা চিরঞ্জিত চক্রবর্তী। তার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন সাহিত্যিক সন্ময় দে। আজকে এমন একজন মানুষের সামনে বসে আছি, বেসিক্যালি তার দুটো সত্তা। তো কি বলে কথা বলা শুরু করবো আপনার সঙ্গে, বলুন? চিরঞ্জিত চক্রবর্তী না দীপক চক্রবর্তী? আমার মনে হয় দুটোতেই বলতে হবে। মাঝে মাঝে অনেক সময় এরকম হয়, দীপক চিরঞ্জিতের সঙ্গে নিজে নিজে ইন্টারভিউ করে। আচ্ছা, কারণ দীপক তো আগে জন্মেছে না, আর চিরঞ্জিত পরে জন্মেছে, সেই জন্য কি হচ্ছে, চিরঞ্জিত দীপকের থেকে ছোট। মানে চিরঞ্জিত স্টার, দীপক স্টার নয়। হ্যাঁ, কিন্তু শিল্পী, বয়সে বড়। বড়। তারপরে চিরঞ্জিতের পয়সা খাই পড়ি, আমি গাড়ি চড়ি, সংসার চলে, সবই চিরঞ্জিতের পয়সা। এই জন্য মুশকিলটা, সেই জন্য দুজনকে নিয়ে কথা বলতে হবে। তবে বেসিক্যালি মনে হয় চিরঞ্জিত নিয়ে কথা বলা যায়। অনেকেই জানেন যে আপনি স্টেজে অভিনয় করেছেন, আপনি সংবাদ পাঠ করেছেন দূরদর্শনে, আপনি ফিল্মের স্টার, কিন্তু আপনি যে রেডিওতে যে নাটক করেছেন আর কি, এটা সম্পর্কে কিছু জানা যায় না। আপনি এটা নিয়ে একটু বলুন তো। যেহেতু খুব কম সময়ের জন্য করেছি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা করেছি সেটা হচ্ছে, কোন সাল আমার মনে নেই, তখন বাপ্পি লাহিড়ী কলকাতায়, বাপ্পি লাহিড়ী, আমি, অর্জুন ছিল, আরো অনেকে ছিল, যুববাণী বলে একটা বিভাগ, তার যে ড্রামাটা সেখানে আমরা করলাম। তারপরে আবার সন্ধ্যেবেলা হিন্দি হাই স্কুলে গিয়ে অন স্টেজ করলাম। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। সেটা আবার পুরোটা দূরদর্শন দেখানো হয়েছিল। আচ্ছা দাদা, এবার একটু দীপকের ছোটবেলাটা যাই, চিরঞ্জিতে আসবো পরে। আগে ছোটবেলাটা বলুন। আপনার ঢাকুরিয়ায় বাড়ি, সবচেয়ে বড় কথা বিখ্যাত বাবার সন্তান আপনি। সেটা একটা ব্যাপার ছিল, প্রথম থেকে আমরা প্রিভিলেজ হতাম, যেহেতু আমি বিখ্যাত শিল্পী শৈলেশ চক্রবর্তীর ছেলে। সেদিকেও তো ঢাকুরিয়াতেও বাবার একটা ভীষণ মর্যাদা ছিল। বাবা ওখানে বাড়ি করলেন। শ্যামবাজারে বোধহয় আমার দিদি হয়েছিল, তারপরে দাদা হয়েছিল, মানে এরকম আর কি। কালীঘাটে হয়েছিল, সদানন্দ রোডের একটা বাড়িতে ভাড়া থাকতো তখন। কিন্তু আমি বাবার নিজের বাড়িতে জন্মালাম। আমি বেশ বুঝতে পারতাম যে আমাকে একটু আশপাশের লোকজনেরা সমীহ করে চলে আমার বাবার জন্য। এটা আমি এনজয়ও করতাম। বাবার ছবি আঁকান বসে বসে, বিভিন্ন লোক আসে। তখন ছোট খুব, কাজে অত চিনি না আমি সবাইকে। যেমন সুনীল বসু আসছেন, নারায়ণ গাঙ্গুলি আসছেন, সব লেখকরা আসতেন তখন বেশিরভাগ। শিবরাম তো আসতেন। তার সঙ্গে সঙ্গে ম্যাজিশিয়ান পিসি সরকার আসছেন, তার ভাই এসি সরকার আসছে, এরকম সব। এদের ভাল লাগতো, কারণ বেশ সুন্দর ম্যাজিকটাই দেখাতো, আমার খুব ভালো লাগতো। কিন্তু একবার আমার দিদির বিয়ে উপলক্ষে একটা সম্বন্ধ এসেছিল, এবং সেটার জন্য আলপনা ব্যানার্জি, বিখ্যাত সিঙ্গার, হাট্টিমাটিম টিম, যার গাওয়া গান, তিনি এসেছিলেন। গ্ল্যামারাস, খুব দারুণ দেখতে থাকে। তো তিনি এসে বসলেন একটা চেয়ারে, আরো কয়েকজন এলেন সঙ্গে আমার দিদিকে দেখবে বলে। আমি প্রথম দেখলাম সেলিব্রিটি কাকে বলে। লেখকরা এলে কিন্তু কেউ মনে হতো না, কিন্তু এই মহিলা যখন এসে বসলেন চেয়ারে গ্রেসফুলি, আমারও দারুণ লাগছিল দেখতে থাকে। কেউ যেন অন্যরকম, আমাদের থেকে আলাদা। সেই সময় আমি লক্ষ্য করলাম যে আমাদের বাবার ঘরে যেখানে বসেছিল ওরা, সেখানে 4টে জানলা আছে, এবং এই 4টে জানলা পুরো সাধারণ লোকে ভিড় করে ভরে দিল। মানে এমন অবস্থা, বাইরে থেকে আলোই আসছে না, তখন ঘরের আলো জ্বালতে হলো। উনি মৃদু মৃদু হাসছিলেন, ওদের দিকে তাকাচ্ছিলেন। এই ফার্স্ট ফিল করলাম হোয়াট ইজ সেলিব্রিটি। আমি বাইরে গিয়ে আবার দেখে এলাম এরা কি দেখছে, কেন দেখছে ভেতরের উপর। তো এটা একটা ঢাকুরিয়ার ঘটনা। ঢাকুরিয়া প্রচুর ঘটনা আছে, মজার মজার ব্যাপার আছে। এটা তো খুবই ছোট, তখন তো আপনার তখন 5 বছর হয়তো বয়স হয়নি, কিন্তু তখন সেলিব্রিটি হতে পারি, এইটার একটা কি ভেতরে তখন কাজ করতো, ইচ্ছে কাজ করতো। হ্যাঁ, কারণ যারা ম্যাজিক দেখাতে পারে, তাদের ম্যাজিক দেখানোর কৌশল তখন মনে হতো এটাই আমি হব। যখন আলপনা বন্দ্যোপাধ্যায় গেলেন, তখন আমার মনে হলো এবার সিঙ্গারই আমি হব। যাকে দেখতাম, যাকে নিয়ে ভিড়টির হতো, তখন মনে হতো সেটাই আমি হব। তারপরে আমাদের ওখানে পাড়ায় একটা বিরাট প্যান্ডেল করে কালচারাল গ্রাউন্ডে 2 দিন ব্যাপী নাটক হলো। একবার হলো অলিক বাবু, উৎপল দত্তর গ্রুপ এলো, লিটল থিয়েটার। আর একবার হলো সৌবনিকের গর্কির মা। সে গ্যালারি বানানো হলো, মানে নিচে চেয়ার ও পেছনে গ্যালারি, এরম হলো। যেটা এখন বাবু বাগানের পুজো হয়, ওই মাঠটাতে। সেম জিনিসটা ধোপার মাঠে হয়েছিল, সেখানেও বিশাল প্যান্ডেল করে উদয়শঙ্কর নেচেছিলেন। আচ্ছা, সেটা খুব সুন্দর হয়েছিল। আমি প্রথম সেই হাতের সেই অসাধারণ ওয়েভ ছিল না, ঢেউ যাচ্ছে ঢেউ যাচ্ছে,
কবে উদয়ের সঙ্গে দেখিয়েছেন যে হাতটা জাস্ট মনে হচ্ছে একটা জলের পাইপ এরকম ঢেউ যাচ্ছে, এরকম কিছু রেয়ার জিনিস ওখানে ওই ছেলেবেলায় একটা ইমপ্রেশন এসছে। গ্যালারি থেকে বসে দেখেছিলাম বহু দূরে। পাপেট বানানোটা কি এখান থেকেই শুরু? হ্যাঁ, আপনাদের হ্যাঁ ছেলেবেলায় বাবা আসলে আমরা ছেলেমেয়েরা কি করব বিকেলবেলাটা সেইটার জন্য যেন বয়ে না যাই, না চলে না যাই, বাইরে কেউ কোথাও মিশে না ফেলি। মানে সে আমার মিত্র স্কুলের মাস্টারমশাই কালীবাবু বলতেন, ওই ওদের সঙ্গে তুমি বসো না, পেছনের বেঞ্চে বসো না, সামনে চলে এসো। কারণ তুমি যেরকম লিখছো, আমি এটা রচনা করেছিলাম, সেটা নাকি অসাধারণ হয়েছিল। তো সেইটা পড়ে উনি বললেন তোমার চোখ ঘোলা হয়ে যাবে। এই চোখ ঘোলাটা তখন আমি শুনলাম, সেইটা আমার মনে পড়ছে। বাবা চাইতেন যে নিজের কাছে রাখতে সবাইকে, সেই জন্য একটু পুতুল বানাতে শুরু করলেন। ভীষণ ক্রিয়েটিভ লোক উনি, স্কাল্পচার করতে পারতেন, ছবি আঁকতে পারতেন, কার্টুন আঁকতেন, সিরিয়াস ছবি আঁকতে পারতেন, নাটক লিখতে পারতেন, গল্প লিখতে পারতেন। তো উনি ওই ছোট ছোট পেঁপিয়া মিশির মাথা বানালেন। পেঁপিয়া মিশিটা খুব মজার, একটা প্লাস্টিসিন আছে জিনিস যেটা নরম ক্লে এর মতো, সেইটাকে দিয়ে একটা গোল বল বানানো হলো, ময়দা টাইপের জিনিসটা কি মাখা, বিদেশে বলে ক্লে, এখন আমাদের পাওয়া যায়। হ্যাঁ এখন এখানে পাওয়া যায়। তো সেটা দিয়ে একটা মাথা বানালেন, মাথা বানিয়ে সেটার উপরে কাগজের টুকরো টুকরো আমরা ছিঁড়তাম, বলে ছেড়ো। খুব মজার মজার জিনিস করতেন, মানে আমাদের কিছু কাজ দিতেন যেটা খুব ভালো লাগবে বাচ্চাদের করতে। তো আমরা এই কাগজ ছিঁড়তে আরম্ভ করলাম, কুচি 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 কাগজ, সেটা আবার জলে ফেলা হলো গামলা এনে, সেই জলের মধ্যে ভিজছে, ওখান থেকে তুলে তুলে মা লেই বানিয়ে দিতেন প্রচুর, অ্যারারুট দিয়ে একটা লেই, সেটা লাগিয়ে দিচ্ছি আর বাবাকে দিচ্ছি, বাবা ওর ওপর লাগাচ্ছে মুন্ডুটার ওপরে, লাগিয়ে 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 কোটিং করে দেওয়া হলো কাগজের। সেটা ড্রাই হয়ে গেল কদিনে, তারপর মাঝখান দিয়ে ছুরি দিয়ে পুরো কেটে ফেললেন তিনি, দুটো দিক সরালেন, প্লাস্টিকটা বার করে দিলেন, ওটাকে আবার লাগালেন, আবার ওই লেই দিয়ে কিছু কাগজ লাগিয়ে দেওয়া হলো, জুড়ে গেল। তো একটা মাথা তৈরি হলো হালকা, তার একটা গলা আছে, সেই গলার মধ্যে আমরা হয়তো আঙুল ঢুকিয়ে নাড়লে ওটা একটা মাথা, খুব মজা। বাচ্চাদের তারপরে নাক হলো, চোখ হলো, রং হলো, চুল হলো, সব হলো। তার গ্লাভ পাপেট বলে, এরকম মাঝের আঙুলটাতে আমরা মাথাটা নিতাম, এর দুটো হাত হতো, খুব মজার হতো। ছোট্ট একটা টেবিল ছিল আমাদের, সেটা মাকে বললো খালি করে দিতে, তার নিচে ওটা স্টেজ, তার দুপাশ থেকে মার শাড়ি দিয়ে আড়াল করা, মাঝখানে স্টেজ, টর্চ থেকে খুলে দুটো তিনটে লাইট লাগিয়ে দিত, ভেতরে আলো হতো, আর দুপাশ থেকে আমরা হাত দিয়ে ওকে ঢুকিয়ে পুতুলের খেলা, এই দুজন পুতুলের যে খেলা হচ্ছে স্টেজেতে, আমাদের প্রচুর বন্ধু আসতো, তারা সব বসে দেখত। তো দ্যাট ওয়াজ ইউনিক। এবার বাবার মনে হলো যে আরেকটু সিরিয়াসলি কাজটা করলে হয়, বাবা থেমে থাকেন না, কাজে আবার আরম্ভ করলেন তিনি। এবার আরেকটু বিশেষ ধরনের পুতুল তৈরি করতে আরম্ভ করলেন, তাদের ভেতর গল্প আসতে আরম্ভ করলো। তখন পুতুল রঙ্গম বলে একটা ছোট্ট একটা ইউনিট তৈরি করলেন উনি, যারা আমরা ভাই বোনেরা মেম্বার, আর বাকি বাড়ি থেকে কিছু লোক এলেন। প্রবীর মজুমদার বিখ্যাত একজন সুরকার ছিলেন, জয়েন করলেন, শ্যামল ঘোষ জয়েন করলেন নাটকের। এই সবাই মিলে এসে হসন্ত উপরের ইতি কথা বলে একটা দারুণ নাটক রেকর্ডিং হল। সেই রেকর্ডের নাটকটা নিয়ে এবং আরও বেশ কিছু নাটক নিয়ে আমরা এবার শো করতে আরম্ভ করলাম। এই বিবেকানন্দ হলেতে করেছি আমরা, গোল পার্কে, বেথুন কলেজে করেছি আমরা, আরো আরো অনেকগুলো জায়গায় শো করেছি। ছোটবেলায় আপনার বাবার জন্যই বেশ কিছু সাহিত্যিকের সঙ্গে আপনার ইন্টারেকশন হয়েছে। তো আমাদের দুজনের গল্প আপনার কাছে শুনবো, শিবরাম চক্রবর্তী আর ডাক্তার নীহারঞ্জন গুপ্ত। শিবরাম চক্রবর্তী খুব বেশি আসতেন আমাদের বাড়িতে, আমার জন্মের আগে নাকি তিনি আরো বেশি আসতেন। আমি দেখতাম শিবরাম সকালবেলা এসছেন, উনি সবসময় সিল্কের পাঞ্জাবি পরতেন, ইয়েলো ইয়েলো একটা কালার। আমাদের বাড়িতেই চা খেলেন, আমাদের বাড়িতেই মা ভাত দিল, ভাত খেলেন, আমাদের বাড়িতেই আবার বিকেলে চা বিস্কুট খাচ্ছেন, তারপরে একসময় বেরোচ্ছেন। আমি ভাবতাম এই সবাই দেয় লেখা, বাবা যান কলেজ স্ট্রিটে, সেখান থেকে অনেক লেখা আনেন, কিংবা কেউ এসে দিয়ে যাচ্ছে, ইলাস্ট্রেশন, হ্যাঁ সবাই দিয়ে যাচ্ছে। এই একটা লোক, আর পিসি সরকার একটা লোক, যিনি এসে বসলে আর ওঠেন না। আমি খেলতে চলে গেলাম বিকেলবেলা, খেলে টেলে এলাম, দেখলে সেই বসে আছে, আর বাবা ছবি আঁকছে। বাবা খুব ফাস্ট ছবি আঁকতে পারেন। ব্যাপারটা বাবা তারপরে বললেন, সেটা খুব ইন্টারেস্টিং। শিবরাম বসে থাকেন কারণ বাবা যায় তাড়াতাড়ি ছবি আঁকেন, আর কারুর ছবি না আঁকেন, মানে ওনার ছবিটাই শুধু কাজটা শেষ করে দেবেন। বইটাতে যতগুলো ছবি আছে একটানা একদিনে এঁকে দেবেন, এটা ওনার ইচ্ছে। এবং তারপর যেটা করতেন সেটা হচ্ছে ওই ছবিগুলোকে ভালো করে দেখে টেকে নিয়ে, খামে ভরে নিয়ে
নিজের একটা পাণ্ডুলিপি যেটা দিয়েছেন, গল্পগুলো দিয়েছিলেন, তো প্রুফটা আর কি দিয়েছেন, সে বান্ডিলটা নিলেন ব্যাগে। বাবা বললেন আসলে ও একদিনে বসে আমাকে দিয়ে করিয়ে নেবে কাজটা, কারণ আমি যেন 1 মাস না নিই, কারণ ওর টাকার দরকার। সেই জন্যে আগেই করিয়ে নেবেন, করিয়ে নিয়ে আমার পেমেন্টটাও করে দেবেন, দিয়ে পুরো জিনিসটা নিয়ে গিয়ে পাবলিশারের কাছে ফেলবেন, সো দ্যাট পাবলিশারকে আর অপেক্ষা না করতে হয়, বাবা কবে যাবেন কলেজ স্ট্রিটে সেই টাইমটা না খায়, অথবা উনি ভুলে গেলেন আবার নাকি পরে দেবেন, আবার নাকি আপনি পরে ছবি আঁকবেন, ওই সব ব্যাপারে আমি নেই। আমি একদিনে বসলাম, ছবি আঁকালাম, এর দুটো ফেলে দেবো, আর ওর কাছে স্ট্রেট টাকাটা নিয়ে নেবো, হাতে হাতে টাকা, হাতে গরম কাজ দিয়ে দেবো, আর সেদিনই গিয়ে টাকা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে দিল খুশাই খাইয়ে, হ্যাঁ দিল খুশাই খেয়ে ভাগ্নেদের খাইয়ে। আমার একজন মানুষের সঙ্গে আপনার দেখা হলো যিনি বৈষয়িক সম্পূর্ণভাবে, ডাক্তার নিহারঞ্জন গুপ্ত। নিহারঞ্জন গুপ্তর রেয়ারেস্ট ঘটনা, একজন ডাক্তার, তিনি মিলিটারিতে ছিলেন, তারপর তিনি কিছু গল্প লিখতে আরম্ভ করলেন, যে গল্পগুলোর এত পপুলার হলো, যার বই বিক্রি হয়েছে এত, বা যার বই থেকে সিনেমা হয়েছে সবচেয়ে বেশি, সেটা শুধু বাংলা নয়, সেটা হিন্দি, সাউথে সব জায়গায় চলে গেছে। ওর বাড়ি গেছি আমি দোতলায় যখন যাচ্ছি, নিচে একটা মেজনাইন ফ্লোর ছিল, গ্যারাজের ওপরের যে ঘরটা হয় পঞ্চতলার ওখানে, সেখানে যখন ওপরে উঠছি আমার খুব রহস্য লাগে, উনি ওখানে ভেতরে বসতেন আর লোক আসতো ওইখানে বসতেন। তো আমি কোনো সময় একটু থেমে গেছি, দাঁড়িয়ে গেছি, একটু দেখছি কি হচ্ছে, তারপরে আবার উঠে গেছি। তারপরে আমি যেটা শুনলাম সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্রত্যেকটি পাবলিশার কিংবা যদি ফিল্মের জন্য কেউ গল্প নিতে আসে, যেটা রেগুলার আসতো ওর কাছে, এই যে আমাদের উত্তর ফাল্গুনি থেকে মমতা হলো, বাদশাহ হলো, দোস্তি হলো, লালু ভুলু থেকে সমস্ত বাংলা ছবি যেটা হতো সেটাই আবার হিন্দি হয়ে যেত। মানে কালী ব্যানার্জি, যেটা হ্যাঁ সবচেয়ে মজা, যেটা বেঙ্গলিতে হিন্দি তো, এটা কারো ভাগ্যে হয়নি এরকম। একটা গোল্ড কয়েন ওনার টেবিলের উপর রেখে তারপরে কথা শুরু হতো, এবং যদি নেগোসিয়েশনটা না মিটতো, মানে গল্প নিলেন না, তারা পোষালো না, টাকা হতো, গোল্ড কয়েনটা কিন্তু ফেরত হবে না। সেটা একমাত্র লেখক যিনি ছিলেন নিহারঞ্জন গুপ্ত, তিনি এটা করেছিলেন। খুব মজা ছিল, খুব আনন্দ। ছোটবেলা তো দারুণ মজা কেটেছে। আর শৈল চক্রবর্তী সম্পর্কে আমরা যতটা জানি, বাইরের অনেকেই জানেন না, উনি ম্যাথমেটিক্সে অনার্স ছিলেন, সেই বাবার ছেলে। আপনি সেখান থেকে চলে গেছে পুরো আর্টে। হ্যাঁ সেটাই, আপনার ক্ষেত্রে তাই। আমি সেই প্রসঙ্গে আসছি, আপনিও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, যাদবপুরে চান্স পেলেন, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং শুরু করলেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার হলো না, ফাইনাল পরীক্ষাটা দিয়ে দিই। এইটা একটু বলুন। হ্যাঁ, এটা একটা প্রবলেমের ব্যাপার। এটা ফার্স্ট বয় ছিলেন আর কি। হ্যাঁ, ওই যে মাঝখানে আমাদের মারা গেলেন ভাইস চ্যান্সেলর গোপাল সেন, আমার সময় তাকে মার্ডার করা হয়েছিল, এবং অনির্দিষ্টকালের জন্য যাদবপুর ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। এই সময় আমি কি করব, বসে থাকলে তো চলবে না। তো আমি তখন সত্যজিৎদার সঙ্গে অ্যাসোসিয়েটেড, তার একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটু একটু কাজ টাজ করি বা সঙ্গে থাকি। কাভার পেজ তৈরি করলাম, ইলাস্ট্রেশন ছিল। ওই ফেজটা ওই 2-3 বছর একটা পিরিয়ডে গেছে। ওই সময় মানিকদা আবার চিঠি লিখে দিলেন, সেই নিয়ে বোম্বে গেলাম, চান্স পেলামও এখানে সেখানে অনেক কিছু, কিন্তু আলটিমেটলি ফিরে আসতে হলো। কারণ আমি যে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, সেইটা ওখানে আদারকার বলে একজন ছিলেন, তিনি ওখানকার ভাইস চ্যান্সেলর ছিলেন। সেটা হচ্ছে জে স্কুল অফ আর্কিটেকচার, সেখানে পড়তে গেছিলাম। তো সেইখানে ওই ইয়ারের মাঝখানে হয়ে গেছে বলে, লেট হয়ে গেছে বলে আমাকে সেই বছর না বলে পরের বছর পড়তে। সেটা পড়ার জন্য বোম্বে থেকে যেতে হবে আমায়, তাহলে নাকি ফিরে আসবো। বাবা বললেন ফিরে এসো, ফিরে এসে এখানে তুমি যদি কিছু করতে চাও এখানে করো। তখন একটু ডিজে কি মারে গেলাম, মানে যেটা পরে ক্ল্যারিন ম্যাকান হয়ে গেল, সত্যজিৎ যেখানে কাজ করতেন। আবার হিন্দুস্তান থমসনে গেলাম। আমি 9 মাসের একটা ট্রেনি পিরিয়ড পেলাম ওদের ওখানে কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে। আমি ছবি আঁকতাম আগে থেকেই, দেখে পছন্দ হলো, রাজি হয়ে গেল। ছবি আঁকার যে এক্সাম্পলটা সেটা মানিকদাই রেকমেন্ড করলেন আবার, কারণ আমি তখন সন্দেশের কভার পেজ করেছি। মানে একমাত্র আপনি? হ্যাঁ, যখন সিকিম ডকুমেন্টারি করতে গেছিলেন উনি, তখন বললেন এবার কভার পেজ তুমি করে দেবে, এই বলে চলে গেলেন। আমি তখন খুব ছোট, 18 বছর বয়স বোধ হয়। তো আমি কভার পেজটা করলাম, ওখান থেকে ওদের জিজ্ঞেস করেছিলেন কাউকে, তারপরে ছাপা হয়ে গেছে, বলে বাহ দারুণ হয়েছে, খুব ভালো, খুব খুশি হয়েছে আমি। তারপরে ওনার একটা স্কেচ মারলাম, তাতে উনি সই করে দিলেন আমায়। এসব কিছু কিছু কাজ ওনার সঙ্গে হতো। আমি কবিতা ছড়া লিখলাম, ওর কাছে গেলাম, উনি আবার একটু কারেকশন করলেন, এসব হতো। তারপরে ওর সঙ্গে কাজ করতে আরম্ভ করলাম আমি ফিল্মেও। তারপরে একটা চান্স দিলেন আমাকে। যখন চান্স দিলেন তখন কিন্তু আমি হিরো হয়ে গেছি, তখন আমি এসে গেছি অলরেডি। ওটা তো 90s প্রভাত রায়ের প্রতীক করে ফেলেছি। তখন উনি ডাকলেন, ডেকে বললেন রোল আছে, লক্ষণের শক্তিশালের লক্ষণটা করবে। হ্যালো, হ্যাঁ আমি করবো।
সুকুমার রায় ডকুমেন্টারির মধ্যে ওই পোর্শনটা ছিল। কিন্তু তুমি তো গোঁপ রাখো, আমি জানি তুমি গোঁপ রেখে হিরো হয়েছো, গোঁপ কামাবে কি করে, কেন কামিয়ে ফেলবো, আপনি বলুন মুন্ডু কামিয়ে ফেলতে, মুন্ডুও কামিয়ে ফেলবো। তো সেই হলো ব্যাপারটা, গোঁপ কামিয়ে লক্ষণ সাজলাম, রাম হয়েছিল সৌমিত্রদা। এটা তো আমরা 90s চলে এলাম, অনেক পরে। তার আগে উত্তম কুমারের সঙ্গে আপনার একটা ইন্টারেকশন আছে। আমার এটা স্ক্রিপ্ট লিখেছিলাম, আমার লাইফের প্রথম স্ক্রিপ্ট, সেটা শোনাতে গেলাম উত্তম কুমারকে, তো উনি রাজি হলেন, ডেট দিলেন, শুনলেন, বসে রাজিও হয়ে গেলেন। কিন্তু সেই মুহূর্তে ওর হাতে অনেক কাজ ছিল, তো আমাদের প্রায় 1 বছর ওয়েট করতে হবে, তবে উনি করবেন ছবিটা। ছবিটার নামটা খুব ইন্টারেস্টিং ছিল, মানুষের নাম ঈশ্বর, লোকটার নামই ঈশ্বর, আর সে অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় পৌঁছবে, দুর্দণ্ড প্রতাপ হয়ে যাবে, ভিলেনদের মারবে, তখন সে সত্যি ঈশ্বরের রূপ নেবে, এরকম একটা ব্যাপার। শুরুটা করেছিলাম আর কি কমার্শিয়াল সেটআপের পপুলার সিনেমা দিয়ে, বাপ ছেলে একই লোক করবে, এরকম ছিল। আমাদের সঙ্গে যে প্রডিউস করতে চেয়েছিল তিনি বললেন, না এত দেরি করলে হবে না, আমরা চলে যাবো। উনি আবার উত্তম কুমারের বন্ধু, বিশেষ বন্ধু। আমরা চলে অমিতাভ বচ্চনকে বলতে, অমিতাভ বচ্চনকে শোনানো হলো, প্রমোদ চক্রবর্তী ডিরেকশন দেবে, তাকে শোনানো হলো, সব ফাইনাল হয়ে গেল। কিন্তু প্রডিউসারের দম নেই, সে ফিরে এসে কলকাতায় কোথায় হারিয়ে গেল। এরকম 2বার গেছি আমি, নানা পাটেকারকে একবার শোনাতে গেছিলাম একটা গল্প, সেটাও প্রডিউসার পালিয়ে গেল। হ্যাঁ, আরো পরে। বম্বে যাওয়াটা আমার অনেকবার হয়েছে, কিন্তু বম্বেটা আমার ভাগ্যে নেই, কলকাতায় আমার ভাগ্যে আছে। বম্বে থেকে অনেক অফার এসেছিল ছবির, কিন্তু সবই সেকেন্ডারি রোল, আর আমি কখনো সেকেন্ডারি রোল করব না। একটা ইংলিশ চলতি প্রভাব আছে, সেটা হচ্ছে বেটার টু রুল ইন হেল দ্যান টু বি রুলড ইন হেভেন। স্বর্গে গিয়ে প্রজা হওয়ার থেকে নরকে রাজা থাকা ভালো। তো আমি এখানে তখন রাজা, কাজে আমি যেতে চাইনি। বোম্বের কথা যখন হলো তখন না আপনার এক বন্ধু, তার কথা একটু বলবো, অনেক দিন কাটিয়েছেন, আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, মিঠুন চক্রবর্তী। এই গল্পটা একটু বলুন তো। উত্তম কুমারের কাছে যাওয়ার আগে আমরা গেছিলাম, মিঠুন এখানে আসতো মাঝে মাঝে, তোর বাড়িতে আমি যেতাম, পরিচয় ছিল আমার। টালিগঞ্জে থাকতো তখন, মা বাবা সবাই থাকতেন চারু মার্কেটের কাছে, তো অনেক সময় আমি রাত্রে থেকেও যেতাম, এরকম হতো। তো ওর সঙ্গে কথা বলে, ওকে নিয়ে 2-1 প্রডিউসারকে নিয়ে একটু ছবি টবি করার চেষ্টা করলাম, কিন্তু কোনো কারণে ক্লিক করলো না। আমি জানি না, আমার স্ক্রিপ্টের টাইপটা হয়তো তখনকার জন্য বড্ড এগিয়েছিল, কলিয়ারির ওপরে গল্পটা ছিল, তো সেটা ঠিক তখনও ক্লিক করলো না। মিঠুনের তখনও সময় আসেনি, করছে ছবি, সাউথের ছবি করছে হচ্ছে তখন, বম্বেতে প্রপারলি তখনও আসেনি। তারপরে গ্র্যাজুয়ালি বম্বেতে সুপারস্টার হয়ে গেল একটা সময়। এটা আমার সঙ্গে যোগাযোগটা ছিল, অনেক পরে ছবি করেছি আমরা, ছোট ছোট মাসুদ ভাই করেছি, হয়েছে। এবার আপনার ক্যারিয়ারটা একটু বলুন, আপনার দূরদর্শনে সংবাদ পাঠ, এটা কি করে হলো? না, আমার অভ্যেস ছিল একটুখানি, সেটা হচ্ছে আমাদের গ্রুপে পাপেট শোর জন্য আমরা নাটক করতাম, বাবা রেকর্ডিং করতেন, সেখানে আমি ছাগলের গলা, কুকুরের গলা, বাঘের গলা সবই করতাম, অ্যাক্টিং করতে শিখে গেছিলাম মাইক্রোফোন নিয়ে। সেই করতে করতে এখানে এলাম, যখন অনেক আর্টিস্ট থাকতেন, 2-3টে মাইক থাকতো, সেখানে আমি বেশ কিছু নাটক করেছি। বেশ কিছু শিল্পী ছিলেন তখন, নির্মল কুমার ছিলেন, অজিত গাঙ্গুলি ছিলেন, তারপরে সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন, শুক্লাদি ছিলেন, তাদের সঙ্গে পাঠ করেছি আমি। এরপরে তো আপনি দূরদর্শনে এলেন, কলকাতা তখন সবে শুরু হচ্ছে আর কি। দূরদর্শন আসার আগে আমার কিছু অভ্যেস ছিল, পুতুল রঙ্গমের জন্য অনেক নাটক, তাতে আমি যত ছোটই হই না কেন আমাকে এইসব করতে হতো। আমি রিসাইটও করতাম ভালো তখন। বাবা বললেন যে আমার সঙ্গে চলো, একটু পাপেট নিয়ে কাজ করছি দূরদর্শনে, ওদের 2টো ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে চিচিং ফাঁক ছোটদের জন্য, আর একটা হচ্ছে হরে কর কম্বা। তো সেখানে বাবা যেতেন, বাবার সঙ্গে আমি যেতাম, গিয়ে বাবাকে হেল্প করতাম, পাপেট নিয়ে কাজ করতাম। বাবা বেশ মাঝে মাঝে প্রোগ্রাম করতেন একটা করে। হঠাৎ একদিন আমি ওখান থেকে একটু কথা বলে বেরিয়েছি, সেদিন বাবা ছিলেন না, তো আমি বেরিয়ে যাচ্ছি যখন, তখন ওই ওদের যে ডেপুটি ডিরেক্টর তিনি আমায় ডেকে বললেন, এই শোনো শোনো শোনো, এদিকে তোমার একটা কাজ করতে হবে। মানে কি? আজকে নিউজ পড়তে হবে। সে কি? আমি তো কিছু জানি না নিউজ পড়া, কি করে টরে আমি তো জানি না কিছু। ও তুমি ঠিক করে দেবে, তুমি যেভাবে করো না কাজ এখানে, ইউ আর সো স্মার্ট, তুমি করে দেবে। এবার আমার একটু দাঁড়িয়ে আছে কিন্তু কামাইনি আজকে, বলো পাউডার লাগিয়ে দেবে, যাও। তো আমি পাউডারটা লাগিয়ে দিল, আমি চলে গেলাম, গিয়ে নিউজ পড়া শুরু হল। আমি নিউজ রিডার হয়ে গেলাম। ছন্দা টন্দা তখন খুব পড়তো নিউজ, ছন্দা। তারপরে ছিল আমাদের বলো চক্রবর্তী, তরুণ চক্রবর্তী ছিল, আরো অনেকে ছিল, দেবাশিস ছিল। তো ওই যে শুরু হলো, এটা চলতে আরম্ভ করলো প্রায় 5 বছর ফ্রিল্যান্সার। তার মধ্যে এলো নাগপাশ, নাটক,
প্রফেশনাল স্টেজে আমি চলে গেলাম। আগে কি নাগপাশ না আগে সিনেমার অফার? সিনেমার অফার আগে কি? হ্যাঁ, সম্ভবত আগে। তা হতে পারে। কেন বলছি, আমি যখন নাগপাশ করতে আরম্ভ করলাম সেই বছরে শত্রু রিলিজ করলো। হ্যাঁ, তার মানে আমি আগেই চলে গেছি সিনেমাতে। কিন্তু সেটাও পেয়েছিলাম ওই দূরদর্শনের ক্যান্টিন থেকে। রঞ্জন মজুমদার সে এসে আমায় দেখে বললে, শোন ভাই দীপক, আমার তখন দীপক নাম, দীপক এই একটা ছবিতে পাঠ করতে হবে। আমি পাঠ করি না, আমি ছবির ডিরেকশন দেবো পরে। না না, তোমার পাঠ করতে হবে, তুমি খুব পপুলার হয়ে গেছো, তুমি পাঠ করো। তাহলে কি ছবি? হাসির ছবি, মজার ছবি, সোনাই সোহাগ। বলে আমি ভেবে দেখছি। তারপরে কদিন ভাবলাম ভেবে আমার মনে হলো যে আমি যেহেতু ফিল্ম ডিরেকশন দিতে চাইছি, সেটার যখন ওইভাবে ঘুরে ফুরে যখন জায়গাটা হচ্ছে না কিছুতে, তাহলে আমি বলে না লাইনে নেমে পড়ি আর। তো তাহলে হিরো হিসেবে চান্স পাচ্ছি, হিরো হিসেবে নেমে যাই। নেমে গিয়ে এখানে একটুখানি তৈরি হয়ে গেলে তারপরে বলবো আমি ডিরেকশন দেবো। কিন্তু ঘটনাচক্রে আলটিমেটলি আমি ফিল্ম অ্যাক্টিং শুরু করার 13 বছর বাদে আমি প্রথম নিজের ডিরেকশনে ছবি করলাম। এত ডিলেড হয়ে গেল, কারণ এত ব্যস্ত হয়ে গেলাম তখন আমি আর কি। তো সেই সোনায় সোহাগা দিয়ে শুরু হয়েছিল আমার কাজ। সোনায় সোহাগা নিয়ে আমি দুটো প্রশ্ন করবো আর কি। পরিচালক কিভাবে বুঝিয়েছিলেন আপনি, ওটা বলেন। আরে সেটা দারুণ, বলে হাসির গল্প। রঞ্জন মজুমদার, তিনি আবার চঞ্চল পটুয়া বলে লিখতেন, সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন আর কি। তার প্রডিউসাররা দুজন বসে আছে আর ও বসে আছে। মুশকিল হচ্ছে কি, এত মজার ঘটনা না, মানে গল্প বলা হচ্ছে, হেসে যাচ্ছে নিজেই। প্রত্যেকটা সিন বলছে, সে কিছুই বলতে পারছে না কিন্তু হাসছে, প্রচন্ড হাসছে। এই রঞ্জন মজুমদার এত হাসি খুশি লোক ছিল। তিনি নেই আজকে, তার হাতে আমার শুরু হয়েছিল। মজার লোক ছিল। শর্ট হচ্ছে আমাদের ওখানে, সত্যদা, বুড়োদা, মানে তরুণ কুমারের সব আছে। শর্ট হচ্ছে, সত্যদা ওখান থেকে বলে, আয় রঞ্জন এই সিনটা কিন্তু হাসির, জানি তো, নিজেই হাসছে। তো এটা আগে হেসে নে, তারপর শর্ট নে। ধবধবিতে আউটডোর হয়েছিল, যাওয়ার সময় একটা ঘটনা আছে, ওইটা একটু বলুন। গড়িয়ার কাছে গেছে এখন গাড়ি, একটা গাড়িতে ছিল ক্যামেরা, আরেকটা গাড়িতে আমরা কজন যাচ্ছি, এক প্রডিউসারও ছিল। সেই প্রডিউসার জানে যে আমাকে তখন দীপঙ্কর দিয়ে বলতো লোকে। গড়িয়াতে এসে নেমে আমরা চা খাচ্ছি, রাস্তার ওদিকে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে যে ক্যামেরা আছে, ক্যামেরাটা রাখা আছে আরেকটা গাড়িতে, দুটোই দাঁড়িয়েছে। ওখান থেকে একটা ছেলে হঠাৎ এলো আমার কাছে এসে বলে, হ্যাঁ দীপঙ্কর দা, শুটিং আছে? হ্যাঁ, কিন্তু আমি দীপঙ্কর নই। ছেলেটার মাথার উপর একটু হাত দিল, চুলটা হাত বুলিয়ে বললো, আমাকে শেখাচ্ছেন? আমি নাকি দীপঙ্কর, কিন্তু আমি বলছি না দীপঙ্কর। এই শুটিং এ না আরো গল্প আছে, কিন্তু সেটা বললে তো এটা অনেক লম্বা হয়ে যাবে। আমার মনে হয় একটু পরে নাগপাশের দিকে যাই। নাগপাশ যখন আপনি পেলেন, এবার নাগপাশে সত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কিছু ইন্টারাকশনস আছে, এইটা একটু যদি বলেন। সত্য বন্দ্যোপাধ্যায় হঠাৎ রত্না ঘোষাল এলেন। তার আগে একটা ঘটনা ঘটেছে, ওরা যখন নহবত করছে তখন ওরা একটা ছবি করেছিল পরবেশ বলে, সত্যদা ডিরেকশন দিয়েছিল। তাতে আমি ছিলাম না, কিন্তু সন্তু ছিল, সমিতি ভঞ্জ ছিল। তো পরবেশ মানে একটা ভাল্লুকের পোশাক পরবে, মানে একজন একটা ভাল্লুক ছিল, সেদিকে খেলা দেখাতো। সে যা রোজগার করতো খেত, তার ফ্যামিলি ছিল, কিন্তু হঠাৎ ভাল্লুকটা মারা যায়, তখন কি করবে? তখন একটা চেলাকে বলে যে তোকে ভাল্লুক সাজতে হবে। কি করে? আমি বানাচ্ছি, ওর ছালটা বানাচ্ছি, তুই এটা পরে নে। সে একটা ভাল্লুক বানালো, সে ছালটার ভেতরে ঢুকে গেল, গিয়ে ওর চেলাকে দিয়ে ওই একই খেলা দেখাতো, ডুগডুগি বাজিয়ে ওর চালা নাচতো, মানে ভাল্লুক সে খেলা দেখাতো। খুব ইন্টারেস্টিং গল্প। এখন এই ভাল্লুক কে বানাবে? ওরা জানতো আমি খুব ভালো বানাই, কারণ একবার অপর্ণা সেন এরা একটা নাটক করেছে সিগাল, তো সেই সিগালটাও আমি বানিয়ে দিয়েছিলাম ওদের। জগন্নাথ এসেছিল আমাদের কাছে, মারা গেছে, তো সে এসে বললো এটা করে দিতে হবে তোকে। তখন ওই সিগাল বানিয়েছিলাম, অনেকেই জানতো এটা। সেখানে আমায় ডেকে বললো নহবতের সময় একটা ভাল্লুকের ছাল বানাতে হবে। আমার মাথায় হাত, ভাল্লুকের ছাল কি করে বানাবো, কোথা থেকে ছাল, তার লোম পাবো, বুঝতে পারছি না। নিলাম কাজটা, কারণ তখন একটা বলছে যে আমার নাকি 5,000 টাকা দেবে ওটার জন্য, খরচা বাদ দিয়ে। তখন অনেক টাকা ধরো 79 ফাইনের সময় বলছি। তো আমি বললো ঠিক আছে, দেখছি কি করে যায়। তো আমি গল্ফের যেটা পিন পোতে না, একটা স্টিক দেয় তার বসায় করে মারে, ওইগুলোকে নিলাম। ওগুলো হলো ভাল্লুকের নখ, সেটা একটু হিট দিয়ে বেঁকিয়ে নিলাম। ঠাকুরের পাশে চামড় ধরে, চামড় চমড়ি গায়ের লোম দেওয়া হয়, চমড়ি গায়ের লোম প্রচুর কিনলাম, কিনে বানাতে দিলাম। ক্যানভাসের ওপর সেগুলো স্টিচ করে 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 পুরো ভাল্লুক একটি বানানো হলো। তার হাত পা করে দিলাম যেরকম হবে। জিপ আছে বুকের কাছে, সেই জিপটা দিয়ে খুলে ভেতরে ঢুকতে পারো, বেরোতে পারো।
চোখ বানালাম, একটা জিভ বানিয়ে দিলাম, ওটা পেঁপে মেশি যেটা আমার করা আছে, বাবার কাছ থেকে শিখেছিলাম, পারফেক্ট জিভ একটা বানিয়ে দিলাম, সেটা হ্যাঁ করলেই নড়ে, সেটা আবার একটা তারের ওপরে এমনভাবে হ্যাং করলাম, সামনে পেছনে ওজনটা এক করে দিলাম, সো ওটা একটুখানি ধাক্কা খেলে দুলতে থাকে। সেইটা পরে একদিন বাবলিদা নবতের চলছে, একটা ঘোরানো সিঁড়ি আছে আমাদের তপন থিয়েটার পেছন দিকটায়, সেখান দিয়ে উঠে রত্না ঘোষালের ঘরে একবার ঢুকে গেল, আর আয়নায় বসে তখন মেকআপ করছে, সে চিৎকার চেঁচামেচি, নাটক বন্ধ, নিচে লোক ভর্তি নবতে, কিন্তু নাটক বন্ধ হয়েছে। কি কাণ্ড, ভালুক ঢুকেছে ঘরে, তাই নিয়ে হুলুস্থুলু কাণ্ড, মানে এত পারফেক্ট হয়েছিল ভালুকটা। এই আমার সঙ্গে ওদের হলো পরিচয়। এরপরে হঠাৎ তারা এসে বললাম নাগপাস করবো নবতের পরে। নবতের শেষের দিকে আমি কিছু শো করে দিয়েছিলাম ওদের, প্রদীপ মুখার্জি করতে যে রোলটা, ওই রোলটা আবার আমায় দিয়ে করাতো, কারণ আমি তখন পপুলার, কাজী ওদের রেটটা বেড়ে যেত কল শোয়েতে। এরপরে গিয়ে ওই নাগপাস জয়েন করলাম। এইখান থেকে আসলে আমার স্ট্রাগলটা শেষ হয়ে গেল। এখান থেকে মাসে তখন আমার 3,500 টাকা মাইনে। 3,500 টাকা মানে অনেক টাকা, কিন্তু 83 সালে গাড়ি কিনলাম। মাঝে একটা চাকরি করেছিলাম আমি, আবার 6 মাসের চাকরি একটা এক্সপোর্ট ফার্মে, 1,600 টাকা মাইনে ছিল আমার। তারপরে নাগপাসে 750 নাইট হয়েছিল আমাদের, হিউজ হিট হয়েছিল। নাগপাস না প্রত্যেক দিনই টাইমটা ঠিক থাকতো না, বেড়ে যেত। কি হতো তার কারণে যে 3 ঘন্টার নাটক আমরা ঠিক করেছিলাম, কিন্তু কি হতো, ইনপ্রম্পটু বলতে পারেন, বানাতে পারেন, ক্রিয়েট করতে পারেন ডায়লগ, সেটাতে সবাইকে মুশকিলে ফেলে দিতেন। কিন্তু এরকম আমার সঙ্গে হলে কি সুবিধা হতো আমার, আমি যেহেতু স্ক্রিপ্ট লিখতে পারি, সেখানে আমাকে এরকম একটা কথা বলে দিলে, কিরে তোর হাতে ওটা কি দেখি, কাটা দাগটা কিসের, এটা হচ্ছে কিউ, আমি তো জানি না কি বলছে ও, মানে একটা হঠাৎ সিনে বললে, দাগটা কোথা থেকে এলো রে, কাটা দাগটা দেখা, আমায় দেখা দেখা, আমার বাড়ি ফিরে নিতে এসছে, তখন নিয়ে হাতে নাকি কাটার দাগ দেখতে পেয়েছে। আমি যাবো না বলছি, আমি বললাম তোমার মনে নেই এটা কি হয়েছিল, আমার বল কি হয়েছিল। তাহলে আমি যখন ছোট ছিলাম তখন তুমি রোজ মদ খেয়ে বাড়ি ফিরতে, একদিন তোমার কাছে টাকা ছিল না, তুমি মায়ের কানের দুলটাকে টেনে ছিঁড়ে নিয়েছিলে, মা রক্তাক্ত হয়ে গেছিল, আমি কিন্তু বলেই যাচ্ছি আমি বানাচ্ছি, সেই দুল নিয়ে তুমি মদের বোতল কিনে বাড়ি ফিরে দেখিয়েছিলে মাকে, এই দেখো কি কিনেছি, দেখো আটকাতে পারলে আমায়। আমার এত রাগ হয়েছিল যে বোতলটাকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, ভেঙে গিয়েছিল বোতলটা। সেদিন তুমি বাবা আমাকে মারবে, খুন করবে ঠিক করেছিলে, হাতে কাঁটারি নিয়ে আমার পেছনে দৌড়লে, আর আমি ওই উঠোনের কুয়োটার পেছনে লুকিয়ে পড়লাম। আমাকে পুরো মারতে পারোনি, কিন্তু আবার হাতটায় মেরেছিলে, এটা সেই কাটা দাগটা। পুরো একটা সিন তৈরি হয়ে গেল, আর নাটকটা 3.5 ঘন্টা হয়ে গেল। সুতরাং এটা বলে যখন ফাইনালি সিনটা শেষ করে উনি বেরিয়ে যাচ্ছেন, তো পেছন দিয়ে আমি শুনতে পাচ্ছি, বলছি আরে বারে কি একটা ছেলে রে ভাই, আমাকেও হারিয়ে দিল, হবে তোর হবে। বোধহয় দর্শকও শুনতে পাচ্ছে, কিন্তু ওরা থেকে বুঝতে পারছে না কি হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে ঘটনাটা কি ঘটেছে। এইসব কাণ্ড হয়েছে। দাদা 1980 সাল উত্তম কুমার চলে গেলেন, তারপরে না ইন্ডাস্ট্রিতে সিনেমা হওয়াই প্রায় বন্ধ হয়ে গেছিল, বহুদিন শুটিং হয়নি, এরকম একটা ব্যাপার ছিল। তার আগে যদিও দাদার কীর্তি হয়ে গেছে আর কি। তারপরে প্রথম যে ছবিটা মুক্তি পেল বোধহয় 83 সাল সম্ভবত, শত্রু, অঞ্জন চৌধুরীর সিনেমা, আপনি অভিনয় করলেন, সেকেন্ড অফিসার বোধহয় হলেন। এই শত্রু সিনেমায় লাস্ট প্যাচ শুটিং একটা হচ্ছিল NT1 স্টুডিওতে, বিপ্লব পালিয়ে যাচ্ছে আর আমি পেছন থেকে চিৎকার করছি হাতে রিভলভার নিয়ে। আব্দুল ছিল ক্যারেক্টার, আব্দুল দাঁড়া আব্দুল দাঁড়া, না তো আমি গুলি করব। এই সিনটা বাকি ছিল। যেদিন ডাবিং আমাদের শেষ হচ্ছে, পরে এই শুটিংটা করা হচ্ছে, এইটুকুই পার্ট। এখন ডাবিং এর জন্য আবার একটা ডেট হবে, তবে এই কথাগুলো বলবো আমি। এটা আশ্চর্য জিনিস করেছিলাম, আমি জানি না আর কেউ করেছে কিনা। সেটা হচ্ছে, আমি বললাম ডাবিং এর মধ্যে এটা বলে দিই যেটা সিনটা আছে, বলে সিনটা তো হয়নি শুটিং, তুমি ডাবিং কি করে করবে, আমি করে দিচ্ছি। করে আমি কি করলাম, ওই কি কথা আছে দেখলাম, খালি আব্দুল দাঁড়া আব্দুল দাঁড়া, নয়তো গুলি করব আব্দুল, এই 4-5টা আব্দুল আর এই কথা আছে। একটা টেকনিক ঠিক করলাম, রিদম আর কি। সেটা হচ্ছে, আমি একটা আব্দুল প্রথম যেটা বলবো, তারপরে 1 2 3 4 মনে মনে গুনবো, আবার একটা আব্দুল বলবো, তারপরে আবার 1 2 3 বলবো, বলে আবার একটা আব্দুল বলবো, তারপরে 1 2 3-এতে আমি
দাঁড়া নয়তো গুলি করব বলবো, তারপরে আবার একটা 1 2 3 4 আবার একটা আব্দুল বলবো। এই যে 3 4 3 3 4 এইটা আমি লিখে নিলাম একটা ছোট্ট করে ডায়ালগটার সঙ্গে। এইটাকে রিদমটা মেনে আমি পুরোটা ডাবিং করে দিলাম। তারপরে সন্ধ্যাবেলা আমি শর্টটা দিলাম, আব্দুল 1 2 3 4 আব্দুল, আবার 1 2 3 আব্দুল দাঁড়া 1 2 3, প্রত্যেকটা এরকম গ্যাপ দিয়ে দিয়ে এরকম করে দিলাম। ওরা পরে মিলিয়ে দিয়ে বলল ডাবিং এ কোনো কাটাকুটি করতে হয়নি, পারফেক্ট হয়ে গেছে ওটা। এটা একটা অদ্ভুত ঘটনা, কীর্তি একটা রয়ে গেছে, অন্যরকম একটা। আচ্ছা, পরিচালক হিসেবে চিরঞ্জিত চক্রবর্তী কেন, ওটা কেন দীপক চক্রবর্তী নয়, যেটা আপনি প্রথমে ভেবেছিলাম করবো? আসলে দীপক চক্রবর্তী চিরকাল পেছনে রয়ে গেল। দীপকই মেন লোক, তারই যা কিছু আছে, ব্রেন ওয়েভ, ইন্টেলেকচুয়ালিজম, ক্রিয়েটিভ কার্যকর্ম, সে কবিতা লেখে, গান গায়, ছবি আঁকে, সে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই জন্য আমার পেন্টিংগুলো যেগুলো করি তাতে কিন্তু দীপক লেখা থাকে, বা কবিতা লিখি দীপক লেখা থাকে। কিন্তু যখনই সেটা কোনো সেলেবল জায়গায় পৌঁছবে, তখন রবীন্দ্রসঙ্গীত গাইছেন, হ্যাঁ, তখনও কিন্তু পেছন থেকে এসে কেউ যে ওটাকে ডিস্ট্রিবিউট করছে বা সিডিটা বানাচ্ছে, সে কিন্তু বলবে এটা চিরঞ্জিতের নামটা থাকবে, কারণ দীপক সেলেবল নয়, চিরঞ্জিত সেলেবল। তো সেখানে তার নামটা এই গুণতে এসছে আর কি। আমার ডিরেকশনের ক্ষেত্রে তাই হচ্ছে। প্রথম দিকে ডিরেকশন যা দিয়েছি, কমার্শিয়াল সেট আপ ডিরেকশন, আমার 7টা ছবি আমি ডিরেকশন দিয়েছি, 7টাই হিট আছে। কিন্তু আমি সেখানে দীপককে ঢোকাতে পারিনি, কারণ দীপক যে ছবি করতে চেয়েছে বা আজও চায়, সেই ছবিটা সে করতে পারেনি। সেটা করলে তখন দীপকের নামটা দেব, এখন হয়নি সেটা। আপনার ওই ছোটবেলায় আপনার বাবার জন্যই এরকম একজন মানুষের সঙ্গে আপনার ইন্টারেকশন হলো ওই বয়সে, যিনি পিসি সরকার চলে আসতেন আমাদের বাড়িতে, সব খাওয়া দাওয়া হতো। উনি দুপুরে খাওয়াটা খালি খেতেন না, উনি এসেই একটু চা ফা খেতেন, তারপরে আবার বিকেলবেলা আবার খেতেন, কিন্তু সারাদিন বসে আছেন বাবার খাটের ওপরে কর্নারে বসে আছেন। বিশাল ফর্সা দেখতে একজন ভদ্রলোক, মোটা মোটা আঙুল তার। আর উনি একটা জিনিস জানতেন যেটা আমি পারি করতে, সেটা বোধহয় এখন অনেকেই জানে, দেখি বলছিল, একটা লাইন দিলেই তাই থেকে একটা ছবি আমি এঁকে দিই। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় করেছি আমি। বাবা ওইটা আমায় শিখিয়েছিলেন। বাবা এইটা পিসি সরকারকেও শিখিয়েছিলেন। চোখ বাঁধা অবস্থায় ওনাকে যে কোনো দিলে উনি অঙ্ক করে দিতেন, তার সঙ্গে ছবি আঁকতেন। সেটা হচ্ছে একটা ক্রস দিলেই উনি সেটা থেকে একটা পাগড়ি বানাতেন, আর তারপর নিচে মুখ বানাতেন, তারপর ফুল বানাতেন। ওর ছেলেও চিরকাল এটা, আমরা ওটাই পিসি সরকার জুনিয়র একটা দেখেছি, জুনিয়র একটা দেখেছি, আমি সিনিয়র অ্যাকচুয়ালি দেখেছেন। আর এই আইডিয়াটা বাবা দিয়েছিলেন। আর বাবাকে দিয়ে ছবি আঁকাতে আসতেন। ওনার যে ব্রশিওর গুলো বা বুকলেট গুলো বেরোতো, ইন্টারন্যাশনালি ছড়াতেন, ফ্রান্সে যান, বালগেরিয়া যান, জাপান যান, সেইটার জন্য আর্ট পেপারে ছাপা হতো, খুব সুন্দর। সেই জন্য কিছু ছবি থাকতো যেগুলো বাবা আঁকতেন। বাবা বহু সময় ওনাকে বলতেন যে আমি এত বিজি থাকি, তার মধ্যে আপনি এসে বসে থেকে এই ছবিগুলো আঁকা নামায় দিয়ে, বড় কষ্টের, বুঝলেন। আর এই যে ছবিগুলো আপনি আঁকাচ্ছেন, সায়েন্স বইয়েতে এরকম ছবি আঁকে আরো অনেকে, তো আপনি যে কাউকে দিয়ে আঁকাতে পারেন, আমি তো কস্টলি, আমাকে দিয়ে কোনো আঁকার দরকার কি? সেদিন সেই উত্তরটা উনি বাবাকে যা বুঝিয়েছিলেন। ওই হয়তো 20টা ছবি আঁকানোর পর মোটা ব্যাগ খুলতেন, তা থেকে একটা পার্স, মোটা ছিল পার্সটা, অরেঞ্জ কালারের পার্স, তা থেকে মোটা বাঞ্চ বার করতেন টাকা, বাবাকে দিয়ে চলে। শিবরাম চক্রবর্তীর মতোই সিস্টেমটা, তো ওনার ওরকম ব্যাগ ছিল না। আর আমাকে দিয়ে একটা জিনিস উনি করাতেন, সেটা হচ্ছে আমি যেহেতু কাঁচি দিয়ে খুব ভালো ছবি আঁকতে পারি, কাটতে পারি, একটা যে কোনো কাগজ আমাকে দিলে সেই কাগজটাকে আর একটা যে কাঁচি দেন, তাহলে আমি বাঁ হাতে কাটি, কিন্তু ব্লেড চালাবো ডানাতে, লিখবো ডানাতে। তো সেই জিনিসটা উনি লক্ষ্য করতেন আমি কি করতে পারি, সেটা উনি জানতেন। এটা বহু এক্সিবিশনে বাবা গেছেন, সেখানে আমায় বসিয়ে দেওয়া হয়েছে, আমি লোকে কেটে কেটে দিচ্ছি, এরকম হয়েছে। এইবার এই বাঁ হাতে যে আমি কাটছি একটা কাগজে, সেই কাগজটাতে কিন্তু কোনো লাইন টানছি না, আমি ইনস্ট্যান্ট শুরু করছি। আমায় বললো হাতি কাটো, তো আমি হাতি হয়তো সুর থেকে আরম্ভ করলাম, করে কাঁচি দিয়ে কেটে 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 পুরো একটা হাতি কেটে কাগজটা দিয়ে বার করলাম। প্রবলেম ইজ আমি কত বড় সুরটা কাটছি আর সেটা কুলুবে কিনা, পুরো বডিটা আলটিমেটলি কুলুবে কিনা, সেটা তো আমি জানি না, কারোরই জানা সম্ভব না। কিন্তু ভিজুয়ালি আমি এত স্ট্রং ছিলাম যে আমি কিন্তু ওটা ঠিক প্রপোর্শন বুঝতে পারতাম যে আমি এতটাই সুরটা কাটবো, যার ফলে আমি 4টে পা করে ল্যাজ করে হাতিকে ফিনিশ করে দেবো। এইটা হচ্ছে মজাটা। ঠিক সেরম ভাবে আমি একটা বাঘ কাটতে পারি, অন্য কিছু কাটতে পারি, যেটা উনি স্পেশালিটি যেটা ছিল, ওই সময় কাটাতে হবে ওনাকে। বাবা ছবি আঁকছে,
তো আমায় বসিয়ে দিতেন উনি। তার জন্য আমাকে জাপান থেকে কাঁচি এনে দিতেন, সিজার্স আনতেন এবং কাগজ আনতেন, মোটা বাঞ্চ নিয়ে এসে বিদেশি কাগজ আমায় দিতেন। ওইগুলো একটা করে খুলে নিতাম, আর বিউটিফুল ম্যাট ফিনিশ ছিল, কাটিস পেপার ছিল, অত ভালো কাগজ আমরা এখানে পাই না। সেই কাগজগুলো বাঞ্চ প্রেজেন্ট করতেন আমায়, করে আমাকে বলতেন কাটো। এইবার আমি যদি কোনো কারণে সুঁড় থেকে হাতি কেটে থাকি, তাহলে নেক্সট ডে উনি এসে বলবেন ল্যাজ থেকে কাটতে হবে। তারপরে ড্রাগন কাটো। তুমি একটা কাজ করো, মুখ থেকে যে আগুন বেরোচ্ছে এই আগুনটা থেকে আরম্ভ করো। ওইটা টাইম পাস। ওই আমিও ওখানে বসে গেলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর ওর 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে গেল। বাবা তো কথা বলছে না বেশি। বাবা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন ওনাকে যে হিপনোটিক্সকে করা যায়? বললেন হ্যাঁ করা যায়। উনি যেখানেই যেতেন বাবাকে একটা করে পিকচার পোস্ট কার্ডে একটা ছোট চিঠি লিখে পাঠাতেন। এটা একদম নিয়ম। তিনি জার্মানিতে যান, আর তিনি লন্ডনে যান, তিনি জাপানে যান, যেখানে যান একটা পিকচার পোস্ট কার্ড আসতো। আমার খুব ভালো লাগলো ওটা পড়তে, ওর হাতের লেখা দেখতে ভালো লাগতো, ছবিটা দেখতে ভালো লাগতো, ওখানকার ছবিটা। তো একটা পিকচার পোস্ট কার্ড এসেছিল, লাস্ট পিকচার পোস্ট কার্ড। তাতে তিনি লিখেছিলেন যে আমি এখন জাপানে টোকিওতে শো করছি, খুব ভালো শো হচ্ছে, ভিড় হচ্ছে খুব। একটা কথা আপনি সেই নামে জিজ্ঞেস করেছিলেন আমি কেন যাই আপনার কাছে, এত আর্টিস্ট আছে তাদের কাছে না গিয়ে আপনার কি দিয়ে কেন ছবি আঁকাই, যেখানে আপনার ওপর প্রেশারও দিই আমি, কেন হয়তো খরচাও বেশি পড়ে। তার একটা উত্তর দিচ্ছি। বলেছিলেন আপনি তো ইংলিশটা জানেনই, তবু বলছি আমি আপনাকে, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউর ওয়ার্ক ডান, গো টু দ্য বিজিয়েস্ট ম্যান। তোমার যদি কাজ করাতেই হয় তাহলে সবচেয়ে ব্যস্ত লোকটার কাছে যাও, তাড়াতাড়ি করে দেবে তোমায়। যে লেজি কম কাজ করে তার কাছে যেও না, কারণ সে ক্রমাগত নানান অজুহাত দিয়ে ওটাকে ডিলে করবে। কিন্তু বিজি লোকটা যদি রাজি হয় নিতে, তাহলে তার হাতে সময় নেই, সেখানে সবচেয়ে তাড়াতাড়ি করে দেবে তোমায়। সেই জন্যে আমি আপনার কাছে যাই, কারণ আমি বসে থেকে আপনার কাছ থেকে 20-22টা ছবি আঁকাচ্ছি, এটা কোনো আর্টিস্টকে দিয়ে আমি কোনোদিন পারবো না করতে। ইউআর ফাস্ট অলসো, কারণ ওটা শেষ করে আবার বাবা হয়তো শিবরাম ধরবেন কিংবা নারায়ণ গাঙ্গুলি গল্প ধরবেন, অন্য কিছু গল্প জমে আছে হাতে, হয়তো একটা কাভার পেজ করবেন। আর একটা কথা বাবা জিজ্ঞেস করতেন ওনাকে যে আপনি এখানে থাকেন কেন, আপনি যখন সারা পৃথিবী জুড়ে কাজ করছেন তখন আপনি কেন বিদেশে গিয়ে থাকছেন না, এটা বাবা জিজ্ঞেস করেছিল। তখন বললো যে বুঝছেন ব্যাপারটা কি, যাই করি বাইরে করে আসি, কিন্তু এটা আমার জায়গা, অনেক অসুবিধা রাস্তাঘাটে থাকতে পারে, কিন্তু আমি এখানেই থাকতে চাই। বাইরে গিয়ে প্রজার মতো সাহেবরা আমায় চিনছে না, রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছি, এটা হবে না। এখানে পিছিয়ে একটা ভেবেই লোকে চলবে, তার জন্য পাগড়ি লাগবে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি মেনে চলেছি। আমি একটা হিন্দি ছবি আলটিমেটলি করিনি, কিন্তু সবগুলো ছেড়ে দিচ্ছি, রিফিউজ করেছি। আমি রোল পারফেক্ট না পেলে করবো না, হিরো দিলে করবো, তাহলে করবো না। এটা ছিল আমার কথা। এখানে না আমি আরেকটা প্রশ্ন অনেকক্ষণ ধরে করবো বলে ভাবছিলাম, সেটা হচ্ছে আপনার বাবা 4 বার বোধহয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিভিন্ন বইয়ের জন্য। এটা মানুষ এলো কোথা হতে, গাড়ি ঘোড়ার গল্প, মুখোশ, আর এটা হচ্ছে ব্ল্যাকবার্ড, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া। সিএলটি কি এর পরে? ওই সময় একই সময় চলছে, সমর চট্টোপাধ্যায়ের তৈরি ওই অর্গানাইজেশনটা। তখন বিদেশে যাওয়ার একবার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল পুতুল নাচের জন্য। হ্যাঁ, ওইখানে ওব্রাতসভ এলেন, তিনি একজন চেকোস্লোভাকিয়ান পাপেটিয়ার, আর একবার বিল বিয়ার্ড এলেন, তিনি একজন আমেরিকান পাপেটিয়ার। এই দুজন কলকাতায় শো করে গেলেন এবং অসাধারণ শো করলেন পাপেটের। সেটা সিএলটিতেও করেছিলেন ওব্রাতসভ, আর বিল বিয়ার্ড করেছিলেন আরেকটা কোনো অর্গানাইজেশনের থ্রু মজাতি সদনে। দুটোই অসম্ভব ভালো লেগেছিল। মানে আমরা করি, কিন্তু তারা কত বেশি ইকুইপড, কত ভালো করতে পারে দেখতাম। আমাদের স্টেজটা ছোট হতো, ওরা ময়াদি সদনে প্রায় পুরো স্টেজটা লম্বা হতো। এখানেও যখন পুতুলটা কিছু বলছে, ওখানে তখন একটা পুতুল এই করছে, ওখানে গিয়ে একটা পুতুল দিগবাজি খাচ্ছে, মানে সমস্ত লম্বা জায়গাটা হতো। নিচ থেকে অপারেট করছে, সেটাও ঠিক আছে, নিচটা কাভার আছে ব্ল্যাক দিয়ে, কিন্তু অসম্ভব ভালো ছিল। তখন ওব্রাতসভের কাছে সিএলটি একটা পাপেট ডিপার্টমেন্ট খুলতে চাইছিল। তখন সেই সিএলটি ঠিক করেন, সমর চ্যাটার্জি ঠিক করেন যে শৈলবাবু আপনি চলে যান ওব্রাতসভের ওয়ার্কশপে, চেকোস্লোভাকিয়া চলে যান। কত দিনের জন্য? 2 বছরের জন্য। ভাবলাম আমার পক্ষে সম্ভব না, 2 বছর আমার এখানে প্রচুর কাজ আছে, আমি ওই শুধু পাপেট নিয়ে থাকতে পারবো না। তখন নাচের ক্রিয়েটিভিটি দেখতেন সুরেশ দত্ত, সুরেশ দত্তকে পাঠানো হয়। ও শিখে এসে এখানে এই সিএলটির যে পাপেটির গ্রুপটা সেটা তৈরি করেন। খুব সাকসেসফুল গ্রুপ ছিল, খুবই ভালো তৈরি হয়েছিল। তারপরে নিজে আবার গ্রুপ করে নিয়েছিল। এবার একটা সোনায় সোহাগার ওইখানে যাই। সোনায় সোহাগার তো আউটডোরে গেলেন, কি দুর্দান্ত অভিজ্ঞতা হলো সেইটা বলুন। দারুণ অভিজ্ঞতা, প্রথম হিরো আমি। আরে হিরো, প্রথম হিরো আর মজাই আলাদা।
একটা বড় বাড়ি ওখানে আছে, সেই বাড়িটাতে আমি থাকি, আমার বাবা থাকে সত্য বন্দ্যোপাধ্যায়, পাশে আর একটা বাড়ি, সেই বাড়িটাতে তনিমা বিশ্বাস যে হিরোইন ছিল তার বাবা থেকে তরুণ কুমার। এই দুটো বাড়ির মধ্যে প্রচন্ড মিল আর প্রচন্ড ঝগড়া। এই মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছে, এই আবার গলায় গলা হয়ে যাচ্ছে দুজনে, এই চলতো। এবার এই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়ের সঙ্গে প্রেম হয়ে গেছে, দারুণ গল্প। সেই গল্প আমরা নিয়ে রোজ শুটিং করছি। তার মধ্যে হিরোইনকে সাইকেলের সামনে বসিয়ে আমি গান গাইছি, দ্বিজেন মুখোপাধ্যায় গান গাইলেন, বনশ্রী গান গাইলেন। ওখানে একটা নদী আছে, বেশ ভালোই নদী আছে, ধবধবি থেকে ছাড়িয়ে গেছে, সেখানে গিয়ে গান গাইলাম নৌকোয় বসে। এসব চলছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমাদের শোয়া দেওয়ার ব্যাপার আছে, থাকার জায়গা নেই, তো আমাদের তো হোটেল নেই, কিছু নেই। শীতকালে শুটিং ঠিক করা হয়েছে, একতলা স্কুল, একটা উঠোন আছে, বড় লম্বা হল ঘর, সেইখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। হিরোর অবস্থা কি, 1000 টাকা পুরো ছবির জন্য দিচ্ছে আমায়, সেও আবার শেষকালে দিয়েছিল, প্রথমে দেয়নি কিছু। টোটাল 1000 টাকা। আমাদের ওখানে খড় বিছিয়ে দেওয়া হলো পুরোটা, আর তার উপর গদি দিয়ে দেওয়া হয়েছে, তারপরে চাদর দিয়ে দেওয়া হয়েছে, আর বালিশ দিয়ে দেওয়া হয়েছে অনেক। ধরা যাক আমরা প্রায় 14 জন শুই, হিরো শোয়, ডিরেক্টর শোয়, সবাই শোয়, এরকম আর কি ব্যাপারটা, ক্যামেরাম্যানের শোয়। আর বাথরুম কোথায়, বাথরুমে একটু বেরিয়ে দাওয়া থেকে নেমে 2 স্টেপ উঠে, এই জায়গাটা তো খুব ইন্টারেস্টিং। শুটিং করতে করতে আমার একটু বাথরুম যাওয়া দরকার হয়েছে, ওখান দিয়ে হাঁটা শুরু করলাম, পেছন পেছন ছেলেরা আসছে, অন্তত 4-5টা ছেলে আসছে, আমি হাঁটছি, তারাও হাঁটছে আমার সঙ্গে। আমি ভাবছি কোথাও না কোথাও তো ছেড়ে দেবে আমার, কিন্তু ছাড়ছে না। স্পট থেকে স্কুল বিল্ডিংটা একটু দূরে, হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে, হ্যাঁ রে, আমার তখন চুলটা খুব ঘন ছিল, বলছে এটাকে উইগ, একটা বলছে আরেকটাকে, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ উইগ হবে, আরেকটা বলছে না নিজের চুল, আমি দেখেছি আঁচড়া দেখে নিজের চুল, না এটা হবে না, তো এত বড় বড় চুল হয় কারুর, তাহলে চল একটা কাজ করি, কি টেনে দেখবি। আমি তো তখন কাঁপছি, আমার সঙ্গে হাঁটছে, সঙ্গে কেউ নেই, কোনো প্রোটেকশন নেই, এবার আমার নাকি চুল পর্যন্ত করে টানবে, এরকম ভয়ঙ্কর একটা অবস্থা চলছে। সে অবস্থায় এসে বাথরুমে ঢুকলাম, ওরা বাইরে দাঁড়িয়ে গেল, এবার ওই টিনের দরজাটাতে টাং টাং করে ঢিল মারছে, ক্রমাগত ঢিল মারছে, আমি তো ভেতরে দাঁড়াতেই পারছি না। যাই হোক কোনো রকমে শেষ করলাম, বাইরে বেরোলাম, আবার আমাকে ওরা ফলো করে আমার সঙ্গে সঙ্গে ফিরে গেল। চুল টানেনি, এটা রক্ষে, দরজা ধাক্কায়নি, এটা রক্ষে। এরকম একটা ঘটনা ঘটেছিল অজিতেশ দার সঙ্গে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। অজিতেশ দা একবার এরমই শুটিং এ গেছিল, সেখানে আমায় বলছিল গিয়ে আমার সঙ্গে দেওঘরে, সেইখানে বসে গল্প করতাম, আমি বলছিলাম শোয়াটার কথা খড়ের উপরে, বলে এরকম তো আমারও হয়েছিল, এরকম একটা স্কুল বাড়িতে দিয়েছে, ওরম শুয়ে আছি রাত্রিবেলা, এবার তুমি তো বেঁচে গেছো, শীতকালে গেছো, আমি যখন গেছি তখন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ছে, বিল্ডিংটার সমস্ত জায়গা দিয়ে জল পড়ছে, কেউ নিচে শুতে পারছে না, সব ভিজিয়ে দিচ্ছে। তখন আমরা বাইরে বেরিয়ে কি করো, রাত্রিবেলা পায়চারি করছি, আর পায়চারি করছি মানে মশার ঝাঁক, শুতে পারছি না, বৃষ্টি পড়ছে, ভিজে গেছে বিছনা, বাইরে ঘুরলেই মশা কামড়াচ্ছে ক্রমাগত। আমি আর কি করব, চিৎকার করছি তখন রাগে দুঃখে, এই শোনো সবাই, কে বলেছে রে সিনেমা করলে নাম হয় পয়সায়, কে বলেছে, একবার তাকে নিয়ে আয় দেখি আমার কাছে, এরকম চেয়েছেন। আচ্ছা, এরপরে তো আপনি হিরো হয়ে গেছেন, সেই সময়টা মুনমুন সেন আপনার নায়িকা হলো, একটা দারুণ গান পেলেন আজ এই দিনটাকে, এইটা বলুন। হ্যাঁ, এইটা একটু, হ্যাঁ, গানটা পেয়ে পেয়ে দারুণ হয়েছিল, কারণ প্রডিউসারের বাড়ি ছিল ক্যামাক স্ট্রিটে, ডিরেক্টর, প্রডিউসার, ক্যামেরাম্যান সবইও, রাইটারও সবইও শান্তনু মিত্র। সে খুব উৎসাহী ছিলেন। তার বিছনায় শুয়ে আছি, ও বললো আমি বোম্বে থেকে ফিরেছি, গান শোনো তোমার জন্য হয়েছে, কিশোর কুমার গেয়েছে। আর তখন আমার গলায় কিশোর কুমার গেয়েছে মানে একটা সাংঘাতিক সৌভাগ্যের ব্যাপার, মানে আমি বোম্বে দেখতে পাচ্ছি, কিশোর কুমার গান গাইছে আমার জন্য, মানে সাংঘাতিক লাগছে আমার। চালা চালা চালা, সে চালিয়ে দিয়েছে। তখন আজই দিনটাকে গানটা হলো, দারুণ লাগলো ওই ভয়েস। সেই ছবিটা যখন শুটিং করছি তখন বোম্বেতেই শুটিং হচ্ছে, চান্দিভ্যালি স্টুডিওতে। বাগানটা চান্দিভ্যালিতে, চান্দিভ্যালি ফিল্ম সিটিতে কিছুটা আছে, সেখানে ফুল টুলো ছিল, কিছুটা এখানে, কিছুটা ওখানে আছে। এবার আমিও মাথার চুলটা ধরে আমি জড়িয়ে দিচ্ছি গানের মধ্যে, আর যেই আমি জড়িয়ে দিচ্ছি ও মুখটা বার করে নিচ্ছে নিচ থেকে, আমি যতবার ওকে এরকম জড়াই ও মুখটা বার করে নিচ্ছে নিচ থেকে। ডিরেক্টরও বলছে, মুনমুন্দি এটা কি হচ্ছে, কি কেন হচ্ছে এরকম, শটটা কেটে যাচ্ছে তো, আবার নিতে হবে, আবার নিতে করো না এরকম। আমি, তুমি কেন করছো এরকম, মুখটা বার করছো কেন এখান থেকে? বলে মাই ফেস সেলস, আমার মুখ বিক্রি হয়, আমি মুখ ঢাকতে দেব না।
এই নিয়ে আমার সঙ্গে ঝামেলা আরম্ভ হলো। এবার আমি বসে আছি, ও হাত বাড়াবে, এবার ও যতবার হাত বাড়ায় আমি আর হাত দিই না। হাওয়ার গল্প আর বলে টানবে, হাত নেই, আসছে না। তখন ও বলছে তুমি এরকম করেছো কেন দীপক? আর ও বলছে হ্যাঁ দীপক এরকম করো না, দেখো। আমি তখন দীপক বলতো, আগে চিরঞ্জিত বলতো না, এরকম করো না, দেখো না আমার ফিল্ম নষ্ট হচ্ছে। তো তাহলে ও কেন মুখ বার করছিল, এটা আগে আমার জবাব দিক। ও ছেড়ে দাও না, তুমি করে দাও। তারপরে যাই হোক আমি হাতটা দিলাম, ও হাতটা দিয়ে টানলো, আমি বসলাম। এই করতে করতে আমার দুজনে ঝগড়া চলছে, কিন্তু পুরো দিনটা চলছে আর গানও চলছে। শেষ হয়েছে এখন গান, হা 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 হা। সেই জায়গাটাতে আমি ওকে এরকম তুলে নেবো, তুলে নিয়ে ওই ভ্যালিতে নেমে যাবো। আমাদের লাভ এট রিলেশন একটা দারুণ মজা। কিশোর কুমারের গানে লিপ দিয়েছেন আপনি। এবার যখন দেখা হলো আপনি অমিত কুমার একসঙ্গে ফিল্ম করছেন, সেইটা একটু বলুন। বাড়িতে যেটা গেলেন ওটা খুব মজার একটা ব্যাপার আছে। ওটা গায়ক করছিলাম অমিত কুমার আর আমি। বম্বেতে থাকি, অমিত কুমার এসছে গান গাইতে, বম্বেতে এস্টাবলিশ হতে, স্ট্রাগল চলছে। আর আমি একজন ভায়োলিনিস্ট, যে অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম হিরো হতে বম্বেতে, সেটা হয়নি, কিন্তু ভায়োলিন বাজাতে পারতাম, সেখানে ভায়োলিনিস্ট হয়ে গেছি। সেটা আবার আর ডি বর্মনের গ্রুপে ভায়োলিন বাজাই। এই শুটিংটাতে একটা সিন আছে, সেই সিনটাতে আমি ড্রিঙ্ক করছি আর ও আমায় বারণ করবে, আমার হাত থেকে বটল কেড়ে নেবে অমিত কুমার, আর বলবে এরপরে যদি কখনো দাদা তুমি এইটা খাও আমার রক্ত দেখবে। এরকম ইমোশনাল। আমি কাঁদছি, ও কাঁদছে। তখন এই সিনটা হচ্ছে কিশোর কুমারের বাড়ির বাইরে একটা সিমেন্টেড বড় জায়গা আছে, যার কর্নারে একটা জায়গায় কাঁচের ঘর আছে। সেই কাঁচের ঘরের মধ্যে কিশোর কুমার কোনো সময় বসেন, একটা দুটো চেয়ার রাখা আছে আর ট্রফিগুলো আছে দেখার মতো, গাদা গাদা ট্রফি এরকম টাইপের একটা দেখতে। হ্যাঁ গ্যাজেমো না, ওপরের কভারটা এমনি নরমাল, ওই রকমই একটা কর্নারকে এরকম গোল করে কভার করে যাবো। ইটস ভেরি বিউটিফুল। সেই জায়গাটাতে এসে আমরা যখন সিনটা করছি তখন কিশোর কুমার বসলে, আমি একবারই কিশোর কুমারকে দেখেছি, আমি আসলে ওর ফাংশনও দেখিনি। আমি বসে দেখলেন শুটিংটা, মানে বাইরে থেকে ফিরলেন, বললো এসছে, তারপরে এসে এখানে বসলেন পাজামা একটা পাঞ্জাবি পরে, সাদা। শুটিং হয়ে গেল, উনি ক্ল্যাপ দিলেন আমার সিনটা দেখে। তারপরে আমি কাছে গেলাম, গিয়ে বললাম ভালো লেগেছে আপনার? তাহলে হ্যাঁ বহুত আচ্ছা লাগা, বহুত বড়িয়া, तुम क्यों नहीं आ जाते हो बॉम्बे में? সঙ্গে সঙ্গে বললো আরে ইতনা আচ্ছা একটা রোজ চলে যাও ইয়া। কথা বলছেন কিন্তু উনি একটু মুড়ি ছিল, মুড়ির উপর হাতটা রেখে কথা বলছেন, স্ত্রী করা পাঞ্জাবি, তার এতটা ফাটা। কিশোর কুমার যে অন্যরকম মানুষ সেইটা থেকে আমি বুঝতে পারলাম। কি অদ্ভুত, তার খেয়াল নেই তিনি একটা পাঞ্জাবি বার করেছেন, পরে নিয়েছেন, সেই পাঞ্জাবিটার সাইডটা ফাটা। মজার লোক ছিলেন। তারপরে বসে আমরা কথা বললাম, কারণ উনি তখন রেকর্ড করছিলেন, ওই এলপিটা করছিলেন রবীন্দ্রসঙ্গীতের, দিনের শেষে ঘুমের দেশে। ওই গানটা ওই দিন রেকর্ড করে এলেন। তো আমাকে বললেন আও মেরে সাথ, বলে ওই ঘরটাতে আমরা বসলাম বাইরে। আমি কিন্তু ভেতরের ঘরে যাইনি, মানে যাওয়া হয়নি। ওইটাতে বসলেন, বসে টেপটা চালালেন, তো গানটা শুনলাম। বললো তুম তো সমঝতে হো এটাকে ঠিক আছে, এটা পঙ্কজ মল্লিক করেছে, হেমন্ত কুমার করেছে, এটা কি ঠিক আছে? মানে আমায় জিজ্ঞেস করছে। एब्सोल्युटली बहुत ही अच्छा है, बहुत अच्छा है, डर लगता है ना রবীন্দ্রসঙ্গীত বলছিলাম। উনি কি এটা কি মনে রেখেছেন যে আপনার জন্য উনি গান গিয়েছেন, বা অমরকণ্ঠকে যেটা বললাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বললেন নাকি? এত রিলেট করতে পারবেন না, আমি জানিও সেটা সম্ভব না করা। আমি যদি এখন সব বোঝাই তাকে, অমরকণ্ঠকের গান শোনাই, অমুক শোনাই, তবে হয়তো হবে। একটা গানেতে উনি খুব ইমোশনাল হয়ে গেছিলেন, ওই অমরকণ্ঠকের গানটাতে। সেইটা উনি কিন্তু জানেন খুব ভালো, মাথায় আছে ওর, কারণ পয়সা নেই। হ্যাঁ পয়সা নেই, চিতাতেই সব শেষ, এই তো জীবন। এটা সুখেন দাস ইন্টারভিউতে পুলক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পয়সা ফেরত দিয়ে গেছিলেন। এটা খুব ইন্টারেস্টিং। আমরা এখন ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে চলে এলাম। দারুণ লাগলো, এতক্ষণ অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। এখন সময় কাটছে কি করে? আপনি তো ইমেলে অভিনয় করছেন বিভিন্ন ফিল্মে। হ্যাঁ, এখন লোকে অনেক সময় বলে, আমি দেখছিলাম এই ছবিটা যেটা শুটিং করছি সেখানেও দীপক চক্রবর্তী আমার নাম দিয়েছে অরিজিনাল, আর একটা ছেলে এসছে, সে আমার লরিওয়ালা, সে হচ্ছে চিরঞ্জিতের ভক্ত, গাড়িতে সব চিরঞ্জিতের ছবি আছে। আমি চিরঞ্জিত চিনিস? আমি চিনব না? আরে বাবা, আমি তো আমার বিরাট ফ্যান, এইসব বলেছে আর কি। পুরোনো বাংলা ছবি দেখিস? তো আমি তখন ডিরেক্টরকে বললাম, স্ক্রিপ্ট রাইটারকে বললাম যে এটা পুরোনো বাংলা ছবি দেখিস, মানে
চিরঞ্জিত মনে হচ্ছে না অনেক পুরনো যুগের অ্যাক্টর, এখন আর ছবি করে না। এটা একটু অবাক হলাম আমি শুনে। তো এটাকে বল চিরঞ্জিতের ছবি দেখেছি, এটা বলে দে, তাহলেই হয়। সেটা হলো, তাই করা হলো আর কি। মানে অনেকেই আমায় পুরনো যুগের ফেলে দিচ্ছে, কিন্তু মজা হচ্ছে আমি এখনো পর্যন্ত এত বছরে প্রায় 50 বছর কোনো বছরই ছবি করা ছাড়িনি। চিরকাল ছবি করি। আগে যে ছবিগুলো হতো সেগুলো মাসের জন্য হতো, সেগুলো হিট করতো। এখন এই ছবিগুলো শহর ভিত্তিক হয়ে গেছে, সেটা সবাই হয়তো জানে না। সেটা তো এদের জানার কথা, ইন্ডাস্ট্রি জানা উচিত। সে তো নিজেই আমায় সই করিয়ে এই ছবিটা করাচ্ছে, কিন্তু সেটা খেয়াল নেই। মাথায় হচ্ছে পুরনো যুগের অ্যাক্টর, ভেটারেন অ্যাক্টর, মানে এরকম একটা ব্যাপার আছে। তো সেটা আর কি, সেটাও চলছে, পলিটিক্সও চলছে। আর তার সঙ্গে যেটা আমি সবচেয়ে এনজয় করি করতে, সেটা হচ্ছে ছবি আঁকা। আমি যখন এখানে ছবি আঁকার জন্য সময় বেশি বার করতে পারি না, তাও বিরাট বিরাট কিছু ক্যানভাস করি, পেন্টিং করি। আর সেটা পুষিয়ে নিয়ে আমি যখন মেয়ের কাছে যাই, আমি এই যুগে ছিলাম প্রায় 2 মাস ছিলাম ওখানে, নিউ জার্সি থেকে ছিলাম দিদির ওখানেও। তো তার ফাঁকে ফাঁকে আমি 5খানা ক্যানভাস ছবি আঁকলাম। আপনি একটা বোধহয় কত 4 ফুটের একটা ক্যানভাস করেছেন, এরকম একটা আছে। ওটা হচ্ছে 6x6। 6x6 না? বিরাট বড়, বিরাট বড় ক্যানভাস। ক্ষোভ আছে কোনো কিছু নিয়ে? কিছু না পাওয়া আছে? ক্ষোভ একটুখানি আছে, যদি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতাম ভালো লাগতো আমার, এই আর কি। দাদা খুব ভালো লাগলো, কারণ অনেক কথা শুনতে পারলাম। ভবিষ্যতে যদি আবার কখনো আপনার সঙ্গে বসার সুযোগ হয়, আরো হয়তো অনেক কথা শুনতে পারবো। আজকের মতো এই অবধি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর বাঁচুন। কখনোই ডিপ্রেসড হবেন না, কখনোই মনে করবেন না যে আপনার জন্য কিছু নেই। সব আছে আপনার জন্য। এনজয় করুন জীবনটাকে। খুব বড় তো জীবন হয় না আমাদের, ছোটই জীবন হয়। সেটুকু একটু কাটিয়ে দিন হাসতে হাসতে। কারোর জন্য একটু ক্ষোভ রাখবেন না, রাগ রাখবেন না, দেশ রাখবেন না, ভালোবাসুন। অতিথি অনুষ্ঠানে আজ প্রখ্যাত চিত্রতারকা চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে কথা বললেন সাহিত্যিক সন্ময় দে। অতিথি আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। প্রযোজনা দেবশ্রী ঘোষ।